গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বুধবার, ঘড়িতে এখন বাজে প্রায় 8টা মতো। গুবলু স্কুলে চলে গেছে, আমিও একটু বাইরে দাঁড়িয়েছিলাম। আসলে এত সুন্দর ঝকঝকে রোদ উঠেছে না, খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম আজকের ব্লগটা বাইরে থেকেই শুরু করা যাক। আর পুজো আসার আগেই দেখবেন আকাশটা চারিদিকটা ভীষণ সুন্দর লাগে। যতটা না সুন্দর হয় আরও সৌন্দর্য যেন বেড়ে যায়, মানে শরৎকালের যে প্রকৃতির যে দৃশ্য সেটা যেন আরও সুন্দর হয়ে আসে। তো সেই জন্যই বাইরেটা খুব ভালো লাগছিল, দাঁড়িয়েছিলাম। কিন্তু না, আর বেশিক্ষণ দাঁড়ালে চলবে না। জন্মাষ্টমী পেরিয়ে গেছে, এরপর একের পর এক পুজো আসতেই থাকবে, মানে ফেস্টিভ্যাল আসতেই থাকবে। আগেরবারও জন্মাষ্টমীর পর আমি এই আমার ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়েছিলাম। মানে এটার মধ্যে যে ওয়ালপেপারগুলো আছে সেগুলো দিয়েছিলাম, এটা যে স্ট্রিপ লাইটগুলো লাগিয়েছি সেগুলোও সব আমি লাগিয়েছিলাম, মানে সুন্দরভাবে ডেকোরেশন করেছিলাম। কিন্তু পরিষ্কারও করেছিলাম তার সাথে সাথে। এই বছর আর সেটা করা হয়নি বলে ভাবলাম এই সময় করে নিই। পরিষ্কার করার এই সময়টাই বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে এরপরে হঠাৎ করে উইন্টার চলে আসবে। আর এই পুরো সামার ধরে যেহেতু ফুল দিই, তাই ফুলের একটা দেখবেন, ফুলে জল থাকলে সেখান থেকে একটা নোংরা, ফুলের ভেতরে অনেক রেণু থাকে, সেই রেণুটা পরেও সাদা কাপড়ের ওপর বা যেই কাপড়গুলো আমি এখানে পেতে রাখি তার উপর বেশ একটু দাগ দাগ হয়ে যায়। তাই ভাবি শীত আসার আগে এগুলো সব কেচে দিই, তাহলে পরিষ্কার থাকবে। পুরো শীতে তো আর ফুল দেওয়া হয় না, তাই বেশ পরিষ্কার থাকে। তো সেই জন্যই এই সময়টা আমি বেছে নিয়েছি। আর পুজোও আসে যেহেতু, তাই সিংহাসনটাকেও নতুন করে আবার সাজিয়ে দিই, সব কাপড়ে সব কিছু চেঞ্জ করে দিই। এইবারে ইচ্ছে আছে দেশ থেকে গিয়ে একটুখানি সব কিছু কিনেও আনবো, মানে ঠাকুরের জিনিসপত্র লিস্টও করে রেখেছি অনেক কিছু। একজন বন্ধু, মানে একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেও ছিলেন যে যা যা দরকার সেগুলো লিস্ট করে রাখবে, তাহলে ভুলবে না। লিস্ট করে রাখি, অনেক কিছুই লিস্ট করে রাখি, কিন্তু সব কিছুও না কেনার টাইম হয় না। যেটুকু পারি কিনে আনি, আবার পরের বার গিয়ে তখন আবার বাকিটা কিনে আনি। ঠাকুরের সিংহাসনের ওপর যেসব আমার ক্লথগুলো পাতা ছিল সেগুলোকে সব পরিষ্কার করে, মানে তুলে দিলাম এখান থেকে। তারপরে ভালো করে একটা শুকনো টিস্যু দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে যে নতুন যে ক্লথগুলো আছে সেগুলোকেও এবারে পেতে দিচ্ছি। আর এখানে যে গদিগুলো আছে ঠাকুরের, সেগুলোরও ওয়ার্ড যেগুলো আছে কাভার, সেগুলোকেও পুরো চেঞ্জ করে দিলাম। ঠাকুরের গদির এই যে কভারগুলো দেখছেন, এগুলো আমার সব শাশুড়ি বানিয়ে দিয়েছে নিজের হাতে। যখনই ইন্ডিয়া যাই কিছু না কিছু বানিয়ে রাখে ঠাকুরের জিনিসপত্র, সেগুলো সব নিয়ে আসি। এখানে এগুলো প্রায় 2-3 সেট আমাকে বানিয়ে পাঠিয়েছে, আমাকে আর বানাতে হয় না। আর এগুলো আমি বানাতেও পারবো না, বানিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগে। বেশ আমার ছোটোবেলায় সেই পুতুল খেলতাম সেই রকম লাগে। আমার পুতুলের যেরকম বিছানা ছিল, বালিশ ছিল, জামা কাপড় ছিল, ঠিক সেই রকমই লাগে আমার এগুলো। প্রতি বছরই আমি চেষ্টা করি ঠাকুরের সিংহাসনে পাতার জন্য এরকম নতুন কিছু কাপড় কিনে রাখার। ভালো লাগে মাঝে মাঝে চেঞ্জ করে করে এরকম পাততে, বেশ সুন্দর লাগে সিংহাসনটা দেখতে। আর আগে আমি যেখানে লক্ষ্মীনারায়ণ রাখতাম সেটার জন্য কোনো ছোট একটা, মানে চৌকি টাইপ কিছু ছিল না। আমার কাছে একটা এরকম ওয়াল শেলফস যেগুলো হয় না, যেগুলো ওই ফ্লোটিং শেলফস যেগুলো হয়, সেগুলোকে আমি এইভাবে একটা সিংহাসন মতো বানিয়ে দিয়েছি। আসলে একটুখানি উঁচুতে রাখলে না সুবিধা হয়, ঘরটা নিচে থাকে, তাহলে জিনিসটা সুবিধা হয়। তা না হলে না ঠাকুরকে সিঁদুর বা চন্দন দিতে খুব অসুবিধা হয়, ঘরটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু উঁচুতে থাকলে দেখাও যায় নিচে বসে। আর এখানে সিংহাসনটাকে আমি একটা গোল্ডেন কাপড় আমার কাছে ছিল, সেটা দিয়ে আমি ভালো করে মুড়ে দিলাম। এরপরে ইচ্ছে আছে এর উপরে একটা রেড কালারের কিছু পেতে দেব, কারণ জানি লক্ষ্মী ঠাকুরের যে সিংহাসন হয় সেটাকে রেড একটা কাপড় দিয়ে মানে বসাতে হয় সিংহাসনে। কিন্তু এই মুহূর্তে এখন রাখলাম না, ওই কাপড়টাকে একটু রেডি করতে হবে, কেটে মুড়ে, অনেক বড় আছে, তাই এখন এইভাবেই রাখলাম, পরে পেতে দেব। আর এখানে আমি যে ঠাকুরের ফটো বা মূর্তিগুলো আছে সেগুলোকে একটা ভিজে টিস্যু দিয়ে ভালো করে মুছে দিচ্ছি, কারণ ওই সিঁদুর আর চন্দন লাগাতে লাগাতে একটুখানি কীরকম হয়েই যায়, তাই একটু ভালো করে মুছে দিই। তবে এই ঠাকুরের ফটোগুলো যে বছরে একবার মুছি তা নয়, যখনই দেখি একটু বেশি নোংরা হয়ে গেছে বা মাঝে মাঝেই আমি একটুখানি টিস্যু দিয়ে মুছে দিই, মানে পরিষ্কার করে দিই। সুন্দর করে ঠাকুরের আসনগুলো পেতে নিয়েছি, এবার ঠাকুরকে তার জায়গাতে বসিয়ে দিচ্ছি। আমার কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা এতটাই ছোট
নিচে রাখলে ভীষণ ছোট লাগে, দেখাই যায় না। তাই আমার কাছে একটা ছোট্ট এরকম পেতলের বাটি ছিল, সেটাকে আমি এইভাবে উল্টে তার উপরে বসিয়েছি। ইচ্ছে আছে দেশ থেকে ছোট্ট ছোট্ট যে সিংহাসনগুলো পাওয়া যায় ঠাকুরের, সেগুলো কিনে আনবো। এখান থেকে কিনতে গেলে খুব দাম পড়ে, আগেই বলেছি। আর দেশ থেকে চট করে কাউকে বলতেও পারি না, তাদের এত জিনিস আনতে হয়, মানে যারা দেশে যায় যখন, তাদেরকে এত কিছু বলা যায় না আনার জন্য। খুব দরকারি কিছু না হলে চট করে বলতে পারি না, কারণ তাদেরও তো অনেক কিছু আনতে হয়, তাই নিজেই যখন যাই নিয়ে আসি। সেই জন্য এবারে যখন যাব ছোট্ট ছোট্ট সিংহাসন নিয়ে আসবো, যাতে একটুখানি উঁচুতে বসানো যায় আর আমিও দেখতে পাই নিচে বসে। এই লক্ষ্মীর ঝাঁপিটা দেখছেন, এটা আমার মা এনে দিয়েছিল, মানে মা যখন এসেছিল সাথে করে নিয়ে এসেছিল। শুধু আবার এটা আনেনি, এর মধ্যে কিছু কয়েন, ধান, আবার এরকম কড়ি, একটা ছোট্ট শঙ্খ সব রেখেছে। আসলে এগুলো মা লক্ষ্মীর পাশে রাখতে হয়, তাই এখানেই আমি রেখে দিয়েছি। ইচ্ছে আছে একটা ছোট্ট প্যাঁচাও এবার দেশ থেকে নিয়ে আসবো, কারণ মা লক্ষ্মীর বাহন প্যাঁচা। আর এখানে দেখছেন এই ছোট্ট তুলসী মঞ্চটা, এটা একজন বন্ধুর মা এসেছিলেন, সে দেশ থেকে এনেছিলেন, এটা রূপোর। আমি সেই জন্য এটা কৃষ্ণ ঠাকুরের পাশে এই পাশে রেখে দিয়েছি। আমার কাছে তো তুলসী গাছ হয় না, বেরোতেই চায় না, তাই আমি এখানে এটাই রেখেছি। চলুন, এখানে সিংহাসনটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর ঠাকুরকেও তার সিংহাসনে, মানে তার আসনে বসিয়ে দিয়েছি। এবারে ঠাকুরের যে কাপড়গুলো পাতা ছিল সিংহাসনে, যেগুলো নোংরা হয়ে গেছিলো, সেগুলোকে সব একটা বালতির মধ্যে রেখে দিলাম। এবারে এগুলোকে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে আবার আয়রন করে রেখে দেবো। তবে এখনও কাজ শেষ নয়। এখানে যে ঠাকুরের সরঞ্জামগুলো থাকে, এগুলো ইউজ করতে করতে সব এলোমেলো হয়ে গেছে, তাই ভাবলাম জিনিসপত্র ঠিকঠাক যদি খুঁজে না পাই, কারণ পুজোও তো আসছে, তখন তো আবার লাগবে, তাই একটু ভালোভাবে অর্গানাইজ করে রেখে দিই। আপনাদেরও দেখতে সুবিধা হবে, মানে আপনাদেরও একটা আইডিয়া হবে কিভাবে রাখি। আমি সবসময় চেষ্টা করি এরকম বক্সে রাখার, তাহলে জিনিসপত্র না খুব সুন্দর থাকেও, ঘেটেও যায় না, আর এদিক ওদিক এলোমেলোও হয়ে যায় না, আর দেখতেও ভালো লাগে, মানে ক্লিন লাগে। আমার একটা বক্সে থাকে ঠাকুরের সমস্ত কাপড়, কারণ ঠাকুরের তো জানেনই, ঠাকুরের সিংহাসনের পাতা, ঠাকুরকে পরানোর অনেক কিছুই জামা কাপড় লাগে। যদিও আমি সেরকমভাবে জামা কাপড় পরাই না, ম্যাক্সিমাম আমার পাতার জিনিসই থাকে, মানে সিংহাসনে যেসব আসন পাতি সেই সবই। তো এখানে সবই রেখে দিলাম একসাথে ভালোভাবে। এবারে আরেকটাতে রাখি যেখানে ঠাকুরের কিছু সরঞ্জাম থাকে, এখানে তাকগুলো যেখানে করা আছে সেখানে, আর কিছু রাখি যেগুলো খুব কম ইউজ হয়, সেগুলো এই বক্সে রাখি। প্লাস থাকে আমার ঠাকুরের যেসব ভোগ দিই, যেসব থালা বাটিতে, এগুলো সব এরকম একটা বক্সের মধ্যে থাকলে না, পেতলের বা কাঁসার জিনিস দেখবেন হাওয়াতে নষ্ট হয়ে যায় অনেক সময়, কিন্তু এরকম বক্সে রাখলে ভালো থাকে। আর আমি যখনই শিকাগো যাই অনেক একসাথে এরকম ধূপ কিনে আনি, এত ভালো লাগে না এই ধূপগুলো, আর অনেকক্ষণ ধরে জ্বলে, ঘরটা পুরো এত সুন্দর গন্ধে ভরে যায়, কি বলবো আপনাদের। সেই জন্য আমি যখনই স্বামীনারায়ণ টেম্পল যাই একসাথে এতগুলো ধূপ নিয়ে আসি, সব এভাবে গুছিয়ে রেখে দিলাম। এবারে ভালোভাবে এখানে যে তাকটা আছে একটু ঝেড়ে নেব। এগুলো মাঝে মাঝেই পরিষ্কার করি, আজকে যখন পরিষ্কার করছি ভালোভাবে, তাই ভাবলাম আর একবার একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই। এই তাকটা মোটামুটি গোছানো হয়ে গেল। এবারে চলুন উপরের তাকটাও ভালো করে গুছিয়ে নিই। এখানে ঠাকুরের সমস্ত প্রসাদ, দৈনন্দিন যে নিত্য পুজোর কাজে যেসব জিনিসগুলো লাগে সেগুলো সব রেখেছি সামনে, যাতে ইউজ করতে সুবিধা হয়। আর এই ওপরের শেলফটা, এটা সব থেকে বেশি ইউজ হয় বলে নোংরাও হয় সেরকম, তাই ভালো করে এটাকে ক্লিন করে নিলাম। আর এখানে দেখুন একটা কার্ড বানিয়ে দিয়েছিল গুবলু অনেক দিন আগে যখন ছোট ছিল, কৃষ্ণ ঠাকুরের মানে জন্মাষ্টমীর জন্য হ্যাপি বার্থডে কৃষ্ণা লেখা আছে, আর লেখা আছে ফ্রম গৌরব গড়াই। তো এইটা আমি রেখে দিয়েছি এখানে, আমার খুব ভালো লেগেছিল। ওকে আমি বলিনি, ও নিজেই বানিয়ে দিয়েছিল। আসলে ও কৃষ্ণ ঠাকুরকে খুব পছন্দ করত। আমি যখন মহাভারত দেখতাম, ও আমার সাথে বসে বসে মহাভারত দেখতো। আর কৃষ্ণ ঠাকুরকে ওর এত পছন্দ হয়েছিল, শ্রীকৃষ্ণকে, ওই গানটাও করতো খুব মহাভারতের, আর কৃষ্ণকে দেখালেই ছুটে আসতো। তখন থেকেই ওর কৃষ্ণের প্রতি একটা জানি না কেন খুব ভালোবাসা জন্মে গেছে। এইখানেই ছোট ছোট কৌটোগুলোই দেখছেন, এর মধ্যে কোথাও সিঁদুর থাকে, কোথাও সুপুরি রাখি, একটু ধান রাখি, মানে লক্ষ্মী ঠাকুরের পুজোর যে সামগ্রী লাগে এরকম ছোট্ট ছোট্ট কৌটোই রেখে দিয়েছি। ইউজ করতেও সুবিধা হয়, আর বেশ সুন্দরভাবে জিনিসটা অর্গানাইজও থাকে। এখানে একটা পুরো অর্গানাইজার করে আমি এখানে রেখে দিয়েছি। আর ঠাকুরকে ঘুরিয়ে ফিরিয়ে প্রসাদ দিই। আমাদের এক জিনিস রোজ খেতে ভালো লাগে না, ঠাকুরের কি ভাল লাগে, তাই এখানে নকুলদানা, বাতাসা, একটু কিশমিশ, কাজু, একটুখানি মিছরি, এই সব রেখেছি, ঘুরিয়ে ফিরিয়ে ঠাকুরকে প্রসাদে দিই।
এখানে ঠাকুরের যেসব নিত্য প্রয়োজনীয় যেসব সরঞ্জাম পুজো করার জন্য সেগুলো সব এখানে রেখে দিই। চলুন এখন পুরো সিংহাসনটা প্লাস যেসব জিনিসগুলো যেখানে গুছিয়ে রাখি সেই জায়গাগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে দেখুন এই ধূপের জায়গাটা, একটা একটা ধূপের প্যাকেট বের করে এখানে খুলে রাখি, এখান থেকে নিতে সুবিধা হয়। আর এই আরতির থালাটা, আর এখানে ঠাকুরের সমস্ত প্রসাদ যেগুলো বললাম। আর এখানে দেখুন তেলটা রাখি, তেলটাও রাখি আমি একটা প্লেটের ওপর, কারণ দেখবেন যতই মুছে রাখুন একটু না একটু তেল নিচে গড়িয়ে পড়ে। সেইভাবেই গুছিয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি যাতে খুব ফ্রিকোয়েন্টলি না আমাকে ক্লিন করতে হয়। তারপরে এখানে যে দাঁড়িয়ে করছিলাম তাই এই জায়গাটা একটু নোংরাও হয়েছে, একটু ভালো করে ভিজে একটা কাপড় দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আমার মা খুব ভালো হাতে আসন বুনতে পারত, এটাকে বলে ছাঁটা ফুলের আসন। এটা মা হাতে করে বানিয়ে দিয়েছিল আমাকে। গুবলুর যখন অন্নপ্রাশন হয়েছিল মা তখন গুবলুকে এই আসনটা দিয়েছিল যাতে ও বসে ভাত খায়। সেটাই আর ইউজ হয় না, তাই আমি এখানে ঠাকুরের বসে এই আসনে বসেই আমি ঠাকুরের পুজো করি। চলুন সুন্দর করে ঠাকুরের সিংহাসনটাকে পরিষ্কার করে ভালো করে নতুন কাপড় পেতে আবার ঠাকুরকে বসিয়ে দিয়েছি, আর এখন বেশ সুন্দর পরিষ্কার ঝকঝকে লাগছে। সকালবেলা উঠেই জামা কাপড় ছেড়ে স্নান করে একেবারে জামা কাপড় চেঞ্জ করে চলে গেছিলাম ঠাকুর ঘরে, যাতে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করতে পারি। বিছানা টিছানাগুলো সব পড়েছিল, কিছু আর বাসি বিছানায় হাত দিইনি, ভাবলাম ঠাকুরের কাজটা করে নিই, তারপরেই আমি এগুলো এসে সব পরিষ্কার করব। আমি একটা পুরো লিস্ট বানিয়ে রেখেছিলাম যে দুর্গাপুজো আসার আগে কি কি ঘরের কাজ করব। তার মধ্যে অনেকগুলোই হয়ে গেল, ঠাকুরের সিংহাসনও হয়ে গেল, কিচেনও অনেকটা ক্লিন হয়ে গেছে, প্যান্ট্রি ক্লিন হয়ে গেছে, ঘরের আরও কিছু জায়গা আমার পরিষ্কার করার জন্য লিস্টে লেখা ছিল সেগুলোও অনেক কিছু ক্লিন হয়ে গেছে। এখন অনেকটা হালকা লাগছে। যখন লিস্ট বানাই তখন মনে মনে ভাবি কবে সব কমপ্লিট হবে, কিন্তু আজ অনেকটাই কাজ এগিয়ে যেতে বেশ রিলিফ লাগছে। যাই হোক চলুন, এবারে জামা কাপড় কিছু কাচতে দেওয়ার আছে, সেগুলো কাচতে দিয়ে সোজা চলে যাব কিচেনে, কারণ আজ ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে না অনেকটা টাইম চলে গেছে। আপনারা হয়তো বুঝতে পারেননি, কিন্তু আমার অনেকটা টাইম ওখানে চলে গেছে। তো এবারে জামা কাপড়গুলো কাচতে দিয়ে সোজা নিচে গিয়ে আগে লম্পঝম্প দিয়ে রান্নাটা করব। যদি আজকে অনেক বেশি রান্না ছিল না, তাই এই কাজে হাত দিয়েছিলাম, যেটুকু আছে সেটুকুও তো করতে হবে। চলুন জামা কাপড়ও কাচতে দেওয়া হয়ে গেছে। আর যেহেতু সিংহাসনটা পরিষ্কার করার কথা ছিল, তাই একদম সকালবেলা উঠেই না পুজোটা সেরে নিয়েছিলাম। তারপরে প্রসাদ তুলে তারপরে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করেছি। এখন চলে এসেছি এবার কিচেনে এসে আজকে ভাবলাম দই পটল বানাবো। অনেক পটল জমে গেছিলো ফ্রিজে, তাই পটলের কি করব, পটল পোস্ত রোজ রোজ খেতে ভালো লাগে না, তাই ভাবলাম দই পটল একটু করা যাক। দই পটল দেখবেন রুটি ভাত দুটো দিয়েই খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে পটলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে দুদিক দিয়ে একটুখানি চিরা লাগিয়ে নিয়েছি, চিড়ে নিয়েছি। তারপরে এখানে ভালো করে তেলে ভেজে নিলাম। আর এখানে দেখুন তেল আবার একটু অন্য তেল দিয়ে, কারণ পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়, তাই সেই তেলটা সরিয়ে রেখে এখানে আরেকটু তেল দিয়ে তার মধ্যে অল্প একটু জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ ফোড়নে দিলাম। তার ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো এখানে কিছুটা ফেটিয়ে রাখা দইটাকে আমি আগেই জল দিয়ে একটু ভালো করে ফেটিয়ে রেখেছি। তারপরে দইটা অ্যাড করতে করতেই আমি খুব ভালোভাবে খুন্তিটাকে নাড়তে থাকবো, কন্টিনিউয়াস নাড়তে থাকবো, যাতে দইটা ফেটে না যায়। কারণ যতক্ষণ না বয়েল আসে দইটাকে যদি এভাবে ফেটিয়ে যায় দইটা খুব সুন্দর থাকে, একদম ফেটে যায় না। আর এটা দেখতেও দই পটলটা হবার পর দেখতেও খুব সুন্দর লাগে, আর ফেটে গেলে না কীরকম একটা দেখতে লাগে, ভালো লাগে না। আর দেখুন এখন বেশ বয়েল হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা পটলগুলো। তারপরে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা একটু সেদ্ধ হতে থাক। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখছি জলটা অনেকটা রিডিউস হয়ে গেছে, মোটামুটি রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকনো করব না, কারণ পরে ঠান্ডা হলে না আরও গাঢ় হয়ে যায়। তো একটু ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। আর এখানে দেখুন দই পটল একদম রেডি। দইটা যেহেতু ফেটে যায়নি তাই দেখতে বেশ ভালো হয়েছে না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো চলুন ভাবছি ব্লগটা এখানেই এবার শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
আজকের মতো বাই বাই।